পরিযায়ী শ্রমিক ভাইয়ের, বাঙালি শ্রমিক ভাই রবীন্দ্রনাথের ভাষায় কথা বলেন, বাংলায় কথা বলেন, বাংলার মানুষ, বাদুড়িয়ার মানুষ, আমাদের উত্তর 24 পরগনার। কাজের জন্য মহারাষ্ট্রে ছিলেন, তাকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। আজকে বস্তার মধ্যে তার টুকরো টুকরো মৃতদেহ পাওয়া গেছে, এবং পাওয়া গেছে কোথায়? সেই বস্তাটা তার বাড়ির কাছে পাওয়া গেছে। এটা এথনিক পার্জ যা হচ্ছে, এটা এথনিক ক্লিনজিং, মানে বাঙালি হওয়ার অপরাধে, বাংলা বলার অপরাধে, বাংলা ভাষী হওয়ার অপরাধে এক ধরনের এথনিক ক্লিনজিং, এথনিক পার্জ শুরু হয়েছে। এবং এই যে ডবল ইঞ্জিন রাজ্যগুলো, বিজেপি একটা বাংলা বিরোধী এবং বাঙালি বিরোধী শক্তি। সে আসাম হতে পারে, দিল্লি হতে পারে, মহারাষ্ট্র হতে পারে, মধ্যপ্রদেশ হতে পারে, ছত্তিশগড় হতে পারে, উড়িষ্যা হতে পারে, সর্বত্র এই আক্রমণ শুরু হয়েছে। এবং আজকের যে ঘটনা, এটা একটা ভয়ানক প্রবণতা, কারণ আক্রমণটা এখন আর একদম মানে মেরে ফেলা পর্যন্ত। এবং এটা আমরা বলছি, এই ঘটনাটা ওই আবার আমি বলছি, যেটা এথনিক পার্জ, এথনিক ক্লিনজিং, বাঙালি হওয়াটা অপরাধ হয়ে দাঁড়িয়েছে। মানে বাংলার মানুষ বাংলা ভাষায় কথা বলেন, এটা যেন মানে ভারতবর্ষে একটা বিরাট অপরাধ। পশ্চিমবঙ্গ এখন যেন ভারতবর্ষের অংশ নয়। যারা, যে জাতি এই গোটা দেশের স্বাধীনতার জন্য সব থেকে বেশি রক্ত দিয়েছে, যারা প্রথম নোবেল এনেছে, পৃথিবীর প্রথম অশ্বেতকায় মানুষ হিসেবে ইউরোপের বাইরে রবীন্দ্রনাথ নোবেল এনেছেন, রবীন্দ্রনাথের ভাষাতে, বাংলা ভাষাতে, এই পরিযায়ী শ্রমিক তার মায়ের ভাষাতেই দেশের জাতীয় সঙ্গীত। এই বাংলার মানুষকে গোটা দেশের বিভিন্ন প্রান্তে এবং পার্টিকুলারলি বিজেপি শাসিত রাজ্যে এইভাবে টার্গেট করা হচ্ছে। এটা একটা এথনিক ক্লিনজিং, এথনিক পার্জ। সংস্কৃতিগতভাবে বাঙালিকে আক্রমণ করা হচ্ছে, বাঙালিকে মুছে দেওয়ার চেষ্টা হচ্ছে। এভাবে বাঙালিকে মুছে দেওয়া যায় না। যে ঘটনায় নিন্দা করার কোনো ভাষা নেই, এবং এর বিরুদ্ধে তীব্র প্রতিবাদ, একেবারে রাস্তা থেকে শুরু করলে পার্লামেন্ট পর্যন্ত এই প্রতিবাদ হবেই। এই প্রতিবাদ কেউ আটকাতে পারবে না। আর এভাবে বাংলাকে ব্রাত্য করা যায় না। যারা চেষ্টা করছেন তারা ভুল করছেন। শুনলেন প্রাক্তন সিপিএম নেতা ও বর্তমান টিএমসি নেতা শ্রী ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য। সত্যিই তো মহারাষ্ট্রে মুসলিম পরিযায়ী শ্রমিক খুন অভাবনীয় ব্যাপার। এটা কি টিএমসির পক্ষে মেনে নেওয়া সম্ভব? আমরাই মানতে পারছি না। অতি ন্যাক্কারজনক ঘটনা। পশ্চিমবঙ্গের বাইরে রাজ্যে, বিশেষত বিজেপি শাসিত রাজ্যগুলোতে বাঙালি বিদ্বেষ নাকি চরমে, মমতা ব্যানার্জির ভাষ্যমতে। কিন্তু দেবাংশু ভট্টাচার্যের বাবাকে গুজরাট থেকে এবং কুণাল ঘোষের ছেলেকে যেদিন হরিয়ানা থেকে তাড়িয়ে দেওয়া হবে, সেদিনই বুঝব ওই সকল রাজ্যে বাঙালি বিদ্বেষ বর্তমান। যেটা বাঙালি বিদ্বেষ বলে চালানো হচ্ছে, সেটা বাঙালি বিদ্বেষ না বাংলাদেশি মুসলিম বিদ্বেষ, সেটা অবশ্য মমতা ব্যানার্জি পরিষ্কার করে বলছেন না। বাংলাদেশে যে পরিমাণে হিন্দুদের উপর অত্যাচার করা হচ্ছে, বা যা সমাজ মাধ্যমে সারা দেশে ছড়িয়ে পড়ছে, তাতে এ ধরনের ঘটনা অস্বাভাবিক কিছু নয়। সমস্যার ব্যাপার হলো, পশ্চিমবঙ্গের বাঙালি মুসলমান ও অবৈধ বাংলাদেশি মুসলিম অনুপ্রবেশকারীদের ভাষা ও চেহারা একই। অবৈধ বাংলাদেশি মুসলিম অনুপ্রবেশকারী ভারতে নেই, এ কথা মমতা ব্যানার্জি অস্বীকার করলেও বাংলাদেশ সরকার অস্বীকার করতে পারছে না। কারণ যে সকল অবৈধ বাংলাদেশি মুসলিম অনুপ্রবেশকারীদের পুশব্যাক করা হচ্ছে, বাংলাদেশ সরকার তাদের অস্বীকার করতে পারছে না। নমস্কার, আপনারা শুনছেন উত্তরে কণ্ঠ। উত্তরে কণ্ঠ থেকে আমি প্রভাত বসাক, তুফানগঞ্জ, কোচবিহার। এবার আসি মূল বিষয়ে। মহারাষ্ট্রের খুন হয়ে যাওয়া কলকাতার বাদুড়িয়ার বাসিন্দা পরিযায়ী শ্রমিক নাম মোহাম্মদ আবু বক্কর সিদ্দিকী। খবরটি বাংলা দৈনিক, আনন্দবাজার পত্রিকা ও একটি বিখ্যাত সংবাদ মাধ্যম সংস্থা ANI-তে গুরুত্ব সহকারে প্রকাশিত হয়েছে। দেখুন আনন্দবাজার পত্রিকার সেই ক্লিপিংস। তৃণমূল কংগ্রেসের সাংসদ শ্রী ঋতব্রত বন্দ্যোপাধ্যায় জেনে বুঝেই মিথ্যা কথা সংবাদ মাধ্যমে প্রকাশ করছেন।
সংবাদ মাধ্যম সূত্রে যেটুকু জানা যাচ্ছে, আসল ঘটনাটি হলো পরিযায়ী শ্রমিক মোহাম্মদ আবু বক্কর সিদ্দিকীর সুন্দরী স্ত্রীর প্রতি অন্য এক মুসলিম পরিযায়ী শ্রমিকের কুনজর পড়ে। সে বাঙালি কিনা তা অবশ্য জানা যায়নি। আবু বক্কর সিদ্দিকী এই ঘটনার তীব্র প্রতিবাদ করে এবং বউকে শাসন করে। এই ঘটনার কিছুদিন পরে আবু বক্কর সিদ্দিকীর মৃতদেহ টুকরো টুকরো অবস্থায় বস্তাবন্দি হয়ে নিকটবর্তী জলাশয়ে পাওয়া যায়। আবু বক্কর সিদ্দিকীর কফিনবন্দি দেহ পশ্চিমবঙ্গে ফিরে আসলেও তার স্ত্রী আর মহারাষ্ট্র থেকে ফিরে আসেনি। আনন্দবাজার পত্রিকার সূত্রে এইটুকু খবর পাওয়া যাচ্ছে। আর তৃণমূলের সাংসদ ঋতব্রত বন্দ্যোপাধ্যায় ভারতের স্বাধীনতা সংগ্রাম, রবীন্দ্রনাথ ঠাকুর, নোবেল পুরস্কার, বাংলা ভাষা, বাঙালিদের উপর অত্যাচার ইত্যাদি নিয়ে এক গাল ভরা বিশাল মিথ্যা ভাষণ সংবাদ মাধ্যমে ছেড়েছেন, যে মিনিটে মিনিটে দল পরিবর্তন করে। কিছুদিন আগে এক মহিলা ঘটিত কেসে সিপিএম তাকে বহিষ্কার করে। তার মুখে রবীন্দ্রনাথ ঠাকুরের নাম কতটুক শোভা পায়? এটা কি রবীন্দ্রনাথ ঠাকুরের অপমান করা নয়? রবীন্দ্রনাথ ঠাকুর বা ভারতের স্বাধীনতা আন্দোলন কতটুকু বুঝেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়? আমার সন্দেহ আছে। এই ধরনের লোকেরাই তো তৃণমূলের সম্পদ, যার নেত্রী জন্মগত মিথ্যাবাদী। তার দলের সাংসদ ঋতব্রত বন্দ্যোপাধ্যায় তো মিথ্যার ব্যাসাতি করবে না, তো সত্য কথা বলবে। এমন মিথ্যার ব্যাসাতি করেছে যে ধরা পড়ে গিয়েছে। রবীন্দ্রনাথ ঠাকুর স্বাধীনতা সংগ্রামের যেন কত বড় বোদ্ধা। যার নিজের চরিত্রের ঠিক নেই, সে আবার বড় বড় ডায়লগ মারে, ঠিক বিজেপির প্রাক্তন সভাপতি দিলীপ ঘোষের মতো। যার নিজের চরিত্রের ঠিক নেই, সে আবার অভিনেত্রী রূপা গঙ্গোপাধ্যায়ের চরিত্রের ত্রুটি খুঁজে বেড়ায়। পশ্চিমবঙ্গের রাজনৈতিক দলগুলোতে এই ধরনের অসভ্য জানোয়ার টাইপের লোক ভরে গেছে। পশ্চিমবঙ্গের সাধারণ মানুষ আর রাজনৈতিক নেতাদের বিশ্বাস করতে পারছে না। ভালো চরিত্রবান মানুষ আর রাজনীতিতে আসছে না। সেটা ভালোবেসেও হতে পারে, আবার ঘৃণা ভরেও হতে পারে। আমরা সবিষয়ে দেখলাম 21শে জুলাই শহীদ মঞ্চ থেকে মমতা ব্যানার্জি পশ্চিমবঙ্গে 40% বেকারত্বের হার কমে গেছে বলে অবলীলায় মিথ্যা তথ্য দিলেন। এদিকে লাখ লাখ শিক্ষিত বেকারেরা কাজের সন্ধানে ফ্যাঁ করে ঘুরে বেড়াচ্ছে এবং পরিযায়ী শ্রমিক সেজে কাজের সন্ধানে অন্য রাজ্যে পাড়ি জমাচ্ছে। বস্তুত তৃণমূল দলটা একটা মিথ্যার ভিতের উপর দাঁড়িয়ে আছে, যার A to Z পর্যন্ত নেতারা মিথ্যাবাদী। এটা নিশ্চয়ই একটা ত্রিকোণ প্রেমের ঘটনা। এর সঙ্গে বাঙালি বিদ্বেষের কোনো ঘটনা জড়িয়ে নেই। পুলিশ ঘটনার তদন্ত করছে, অযথা মহারাষ্ট্রের উপর দোষারোপ করে প্রাদেশিকতাকে উস্কানি দিচ্ছেন। এই ঘটনায় যদি মহারাষ্ট্রবাসীরা ক্ষিপ্ত হয়ে সত্যি সত্যি বাঙালিদের উপর আক্রমণ করে, তখন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়রা সামলাতে পারবেন তো? বাংলাদেশে হিন্দু নির্যাতনের পরিপ্রেক্ষিতে একটা বাংলাদেশ বিদ্বেষী মনোভাব সারা দেশে সৃষ্টি হয়েছে। তার উপর আছে অবৈধ বাংলাদেশি মুসলিম অনুপ্রবেশকারীরা যেভাবে ভারতের দিকে দিকে ছড়িয়ে পড়েছে, যা নিয়ে ভারত সরকার চিন্তিত এবং অনুপ্রবেশকারীদের তাড়ানোর কাজে ভারত সরকার হাত দিয়েছে। তবে একটা এফেক্ট তো থাকবেই। মমতা ব্যানার্জি যেভাবে অবৈধ বাংলাদেশি মুসলিম অনুপ্রবেশকারীদের তোষণ শুরু করেছে, মুসলিম অনুপ্রবেশকারীদের পক্ষে কথা বলছেন, তাতে তো সাম্প্রদায়িকতা প্রাদেশিকতা সৃষ্টি হবেই। কিছুদিন আগে মমতা ব্যানার্জি আসাম সরকারকে আক্রমণ করে ফালাকাটার অঞ্জলি শীলের নামে ভুয়া নোটিশ দেখালেন। আদতে অঞ্জলি শীল ওই ধরনের কোনো নোটিশই আসাম সরকারের কাছ থেকে পায়নি। এই সকল মিথ্যাচারের আপনার এফেক্ট তো অন্যান্য রাজ্যে পড়বেই। তবে তার উপরে অবৈধ বাংলাদেশি মুসলিম অনুপ্রবেশকারীদের ধরা হচ্ছে পুশব্যাকের জন্য। তাতে দুই একটি খারাপ কাজ যে হচ্ছে না, তা কি হলফ করে কখনো বলা যায়?
আসামের বাঙালি খেদাও আন্দোলনের পূর্ব ইতিহাস আছে। এখন যদি মমতা ব্যানার্জির বক্তব্যের জন্য আসামে পুনরায় বাঙালি খেদাও আন্দোলনের নতুন করে সূত্রপাত হয়, তার দায়িত্ব কি মমতা ব্যানার্জিরা নেবেন? শুধু উস্কানিমূলক বক্তব্য দিলেই হয় না, ভবিষ্যতে কি হতে পারে সেদিকেও খেয়াল রাখতে হয়। মমতা ব্যানার্জির সরকারের 15 বছর হতে চলল, পশ্চিমবঙ্গে কাজ নেই কেন? মানুষকে কাজের সন্ধানে বিজেপি শাসিত অন্য রাজ্যগুলোতে যেতে হয় কেন? বিজেপি শাসিত অন্যান্য রাজ্যগুলোতে যদি এত কাজ থাকতে পারে, তবে পশ্চিমবঙ্গে কাজ নেই কেন? কোথায় গেল পশ্চিমবঙ্গে শিল্পের বন্যা? মমতা ব্যানার্জি বা ঋতব্রত বন্দ্যোপাধ্যায় এর জবাব দিতে পারবেন কি? কাজহীন পশ্চিমবঙ্গে শুধুই হাহাকার এবং রেল স্টেশনে পরিযায়ী শ্রমিকদের ব্যাপক ভিড়। এ খবর কি মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি রাখেন না? উত্তরে কণ্ঠ তাৎক্ষণিক কোনো খবরের চ্যানেল নয়, এডুকেশনাল ও ইনফরমেটিভ চ্যানেল। এই চ্যানেল খবরের ভিতর থেকে খবর বের করে আনে। উত্তরে কণ্ঠ সর্বদাই বাস্তব ও সত্য কথা বলে। আরও এই ধরনের ভিডিও পেতে দয়া করে এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, বেল আইকনে ক্লিক করুন, আপনার মূল্যবান মতামত কমেন্টে লিখুন। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অন্ততপক্ষে আপনি আপনার বন্ধু মহলে ভিডিওটি শেয়ার করুন। উত্তরে কণ্ঠ দেশের কথা বলে, দশের কথা বলে। আপনারা চোখ রাখুন উত্তরে কণ্ঠের পর্দায়। বন্দে মাতরম, ভারত মাতা কি জয়। সুস্থ থাকুন, ভালো থাকুন। খুব শীঘ্রই ফিরে আসছি নতুন কোনো ভিডিও নিয়ে। আপনারা দেখতে থাকুন উত্তরের কণ্ঠ।